ভাবুন তো, বইয়ের পাতা থেকে বেরিয়ে একটা তত্ত্ব কিভাবে দুনিয়ার লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। একটা সময় ছিল যখন সমাজতন্ত্র বা সাম্যবাদের কথা কেবল কয়েকজন বুদ্ধিজীবী আর নির্বাসিত বিপ্লবীদের গোপন আড্ডায় সীমাবদ্ধ ছিল। কিন্তু তারপর এমন কি ঘটল যে সেই তত্ত্বই রাজপথের ব্যারিকেডে, কারখানার ধর্মঘটে আর দুনিয়া কাঁপানো মিছিলে পরিণত হলো। নমস্কার বন্ধুরা, মার্ক্সবাদের সহজপাঠ সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গত কয়েকটা পর্বে আমরা মার্ক্সবাদের তিনটে উৎস নিয়ে বিশদে আলোচনা করে আমাদের আলোচনার ভিতটা শক্ত করে নিয়েছি। আজ আমরা দেখব শুধু তত্ত্বই নয়, রাস্তার লড়াইতে মার্ক্সবাদ কিভাবে সামিল হলো, কিভাবে নিজেকে যুক্ত করলো শ্রমিক শ্রেণীর সাথে, এবং কিভাবে মার্ক্স ও এঙ্গেলসের বিস্তর প্রচেষ্টার পর শেষ পর্যন্ত জন্ম নিল মেহনতি জনতার ঐতিহাসিক সংগঠন ফার্স্ট ইন্টারন্যাশনাল বা প্রথম আন্তর্জাতিক। চলুন তবে ইতিহাসের টাইম মেশিনে চড়ে আমরা আবার ফিরে যাই 1840-এর দশকের সেই উত্তাল ইউরোপে। 1840-এর দশকে মার্ক্স এবং এঙ্গেলস যখন সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট গোষ্ঠীগুলোর সাথে গভীরভাবে জড়িয়ে পড়ছেন, তখন মার্ক্সবাদ কিন্তু আজকের মতো দুনিয়া কাঁপানো কোনো বিষয় ছিল না। সে সময় কমিউনিস্ট লীগ নামের একটি সংগঠন ছিল, যা মূলত ইউরোপের বিভিন্ন দেশের বিপ্লবী দলগুলোর মধ্যে সংযোগ সাধনের জন্য তৈরি করা হয়েছিল। মার্ক্স এবং এঙ্গেলস এই কমিউনিস্ট লীগের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাঁরাই এই সংগঠনের ঐতিহাসিক কর্মসূচি রচনা করেন, যা 1848 সালে কমিউনিস্ট ইস্তেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে প্রকাশের পর থেকে সারা পৃথিবীতে অমর হয়ে আছে। তবে এই ইস্তেহার যখন প্রকাশিত হচ্ছে, তখনও মার্ক্সবাদ বিশাল শ্রমিক শ্রেণীর কাছে সেভাবে পৌঁছায়নি। কমিউনিস্ট লীগের প্রভাব ছিল অত্যন্ত সীমিত, মূলত কিছু নির্বাসিত শ্রমিক ও বুদ্ধিজীবীরাই এর সদস্য ছিলেন। সেই সময় মার্ক্সবাদ ছিল বাজারে প্রচলিত অন্যান্য অনেক সমাজতান্ত্রিক ধারণার মধ্যে নিছকই একটা ধারণা মাত্র। কিন্তু ইতিহাস তো আর থেমে থাকে না। 1848 সালেই গোটা ইউরোপ মহাদেশ জুড়ে আছড়ে পড়ল এক বিশাল গণ অভ্যুত্থান বা বিপ্লবের ঢেউ। মার্ক্সবাদ যে কেবল একটা পুঁথিগত বিদ্যা নয়, বরং একটা বাস্তব হাতিয়ার, তা প্রমাণ করার এটাই ছিল প্রথম বড় সুযোগ। বিপ্লব যখন ফ্রান্সে প্রথম শুরু হয়, মার্ক্স এবং এঙ্গেলস তখন বেলজিয়ামের ব্রাসেলসে একসাথে কাজ করছিলেন। বেলজিয়াম সরকার তখন ভয়ে কাঁপতে শুরু করলো, পাছে তাদের দেশেও এই বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে। তাই তারা মার্ক্সকে তৎক্ষণাৎ দেশ থেকে বহিষ্কার করে এবং তাকে জোর করে প্যারিসে পাঠিয়ে দেয়, যেখানে কিছুদিনের মধ্যেই এঙ্গেলসও মার্ক্সের সাথে এসে যোগ দেন। কিন্তু বিপ্লবের ঢেউ শীঘ্রই জার্মানিতেও আছড়ে পড়লে দুই বন্ধু স্থির করেন যে তাঁরা সরাসরি এই বিপ্লবে অংশ নেওয়ার জন্য জার্মানিতে যাবেন। জার্মানিতে গিয়ে তাঁরা কমিউনিস্ট লীগ এবং শ্রমিকদের সমিতিগুলোর কাজকে এককাট্টা করার চেষ্টা শুরু করলেন। প্রকাশ করলেন একটি দৈনিক সংবাদপত্র, নয়ে রাইনিশ জাইতুং বা নতুন রাইনিশ জাইতুং। আপনাদের হয়তো মনে থাকবে, তৃতীয় পর্বেই আমরা আলোচনা করেছিলাম যে পিএইচডি ডিগ্রি পাওয়ার পর মার্ক্স যখন সাংবাদিকতা শুরু করলেন, তখন তিনি রাইনিশ জাইতুং নামেই এক সংবাদপত্রের সম্পাদনা করতেন, যে কাগজটাকে তৎকালীন কর্তৃপক্ষ বেআইনি ঘোষণা করে বন্ধ করে দিয়েছিল। সেরকমই একটা নতুন উদ্যোগ তাঁরা নিলেন বিপ্লবের বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাঁদের এই সংবাদপত্রটি একাধারে প্রগতিশীল বুর্জোয়াদের গণতান্ত্রিক বিপ্লবকে সমর্থন করেছিল, আবার অন্যদিকে জার্মানিতে উদীয়মান শ্রমিক শ্রেণীর একটি বিপ্লবী পার্টি গড়ে তোলার প্রধান সংগঠক হিসাবেও কাজ করছিল। মার্ক্স ও এঙ্গেলস আপ্রাণ চেষ্টা করেছিলেন মেহনতি জনতার একটা বিশাল দল তৈরি করতে। কিন্তু দুঃখের বিষয়ে এই সংবাদপত্রটিও মাত্র 1 বছরই চলতে পেরেছিল। জার্মানি সহ ইউরোপের অন্যান্য অংশে বিপ্লব যখন ব্যর্থ হতে শুরু করলো, তখন বাধ্য হয়ে এই পত্রিকা বন্ধ করে দিতে হয় এবং প্রুশিয়ার রাজা মার্ক্সকে দেশ থেকে নির্বাসিত করে। মার্ক্স আবার প্যারিসে ফিরে আসেন, কিন্তু সেখানেও ফরাসি সরকারের পুলিশি নিপীড়নের মুখে পড়ে তাকে পাত্তারি গোটাতে হয়। অন্যদিকে এঙ্গেলস কিন্তু তখনও জার্মানিতে বিপ্লবী সেনার একজন যোদ্ধা হিসাবে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরাজয়ের পর তাঁকেও পালাতে হয় এবং 1849 সালের শেষ দিকে তিনি লন্ডনে গিয়ে মার্ক্সের সাথে আবার যোগ দেন। এরপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ইংল্যান্ডই হয়ে উঠেছিল তাঁদের সমস্ত কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। 1848-এর বিপ্লবের এই পরাজয় সারা ইউরোপের বিপ্লবীদের মনে হতাশা আর বিভ্রান্তির জন্ম দেয়।
সেই সময়কার অন্যান্য প্রভাবশালী সমাজতান্ত্রিক তত্ত্বগুলো এই পরাজয়ের কোনো সঠিক বা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারছিল না। ঠিক এমন একটা কঠিন সময়ে মার্কস এই ঘটনার পেছনের আসল সামাজিক কারণগুলো খোঁজার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। যেহেতু ফ্রান্স ছিল এই বিপ্লবের মূল কেন্দ্র, তাই মার্কস ফ্রান্সের ঘটনাবলীকে বিশ্লেষণ করে লিখলেন দুটি বিখ্যাত লেখা, ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স 1848 থেকে 1850 এবং 18th ব্রুমেয়ার অফ লুই বোনাপার্টে। এই বই দুটিতে নিজের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বের সার্থক প্রয়োগ করে মার্কস স্পষ্টভাবে দেখান ফরাসি রাজনীতির ভেতরের সব উত্থান পতনের পেছনের মূল চালিকা শক্তি হল শ্রেণী সংগ্রাম ও অর্থনৈতিক সম্পর্ক। 1848 সালের বিপ্লবের পরাজয় তাঁর কাছে ছিল মূলত শক্তি সঞ্চয় ও বিভ্রান্তি কাটিয়ে ওঠার ধাপ। তিনি মনে করতেন বিপ্লব তাৎক্ষণিক অর্জনের মাধ্যমে নয়, বরং পরাজয়ের ভেতর দিয়েই এগোয়। একটা শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে নামতে গিয়েই শ্রমিক দল নিজেদের অভিজ্ঞতায় শিখে আরও পরিণত হয়। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীর ভূমিকাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে তিনি দেখিয়েছিলেন যে কারা কারা বিপ্লবের বন্ধু ছিল আর কারা ছিল শত্রু, এবং সেই অনুযায়ী তাদের প্রত্যেকের প্রতি সর্বহারা শ্রেণীর দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। ফ্রান্সের বাইরেও গোটা বিশ্বজুড়ে ঘটে চলা প্রধান রাজনৈতিক ঘটনাবলীর ক্ষেত্রেও মার্কস নিজের ক্ষুরোধার বিশ্লেষণ সমেত লেখালেখি জারি রাখলেন। আর এইভাবেই অন্যান্য সমস্ত কাল্পনিক সমাজতান্ত্রিক তত্ত্বকে ছাপিয়ে গিয়ে সমাজের অনবরত বদলাতে থাকা পরিস্থিতিকে বোঝা ও পরিবর্তন করার একটা বাস্তব হাতিয়ার হয়ে উঠল এই মার্ক্সবাদ। বিপ্লব ধাক্কা খেলেও মার্কস এবং এঙ্গেলস কিন্তু চুপ করে বসেছিলেন না। শ্রমিক শ্রেণীর ভেঙে পড়া সংগঠনগুলোকে আবার জোড়া লাগানোর কাজে দিনরাত এক করে দিয়েছিলেন তাঁরা। কিন্তু সময়টা ছিল চরম প্রতিকূল। প্রুশিয়ার পুলিশের চরম নিপীড়ন নেমে এসেছিল কমিউনিস্ট লীগের ওপর, যার মূল কেন্দ্র ছিল জার্মানিতে। সেখানে লীগের অনেক সদস্যকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো এবং শেষমেশ 1852 সালের নভেম্বর মাসে এই সংগঠনটা ভেঙে গেল। এই প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তাঁরা অবিরাম লেখালেখির মাধ্যমে প্রচার কাজ চালিয়ে গেলেন এবং সেই সাথে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চললেন। তাদের একটাই লক্ষ্য ছিল শ্রমিক শ্রেণীর জন্য একটি সত্যিকারের আন্তর্জাতিক সংগঠন তৈরি করা এবং শিল্পোন্নত দেশগুলোতে শ্রমিকদের নিজস্ব স্বাধীন পার্টি গড়ে তোলা। এই বিশাল কাজটা মার্কসকে করতে হয়েছিল চরম দারিদ্র্য আর কষ্টের মধ্যে দিয়ে। লন্ডন শহরেও বিভিন্ন দেশের গোয়েন্দা পুলিশ তাঁর ওপর সবসময় নজরদারি চালাতো। বিপ্লবী শ্রমিক আন্দোলন তখন এতটাই দুর্বল ছিল যে তারা মার্কসকে কোনো আর্থিক সাহায্যও করতে পারত না। তাঁর আয়ের একমাত্র উৎস ছিল আমেরিকার একটা বড় সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক ট্রিবিউনে লেখা পাঠিয়ে প্রবন্ধ পিছু কিছু সামান্য উপার্জন। মার্কসের বড় পরিবারের জন্য এই আয় ছিল অত্যন্ত সামান্য, যে কারণে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদেরকে নিরন্তর দারিদ্র্য, ঋণ এবং অভুক্ত অবস্থায় থাকার মতো পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল। অনেক সময় ঘরের বিভিন্ন জিনিসকে বন্ধক রেখে তাদের খাবারের জোগাড় করতে হয়েছে। মার্কসের 6টা সন্তান ছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র 3 জনই শৈশবের গণ্ডি পেরিয়ে বেঁচে থাকতে পেরেছিল। তার এক শিশুকন্যার মৃত্যুর পর টাকার অভাবে তাকে কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল ওই শিশুর মৃতদেহ সমাধিস্থ করার জন্য। মার্কস নিজেও প্রায়ই রোগে ভুগতেন, যার কারণ নিজের কাজকর্ম সম্পূর্ণ করার জন্য তাকে যথেষ্ট লড়াই করতে হতো। আর্থিক দুরবস্থার এই পরিস্থিতিতে মার্কসের পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন এঙ্গেলস। 1848 সালের বিপ্লবের ব্যর্থতার পর এঙ্গেলস বাধ্য হয়েছিলেন তার বাবার ম্যানচেস্টারের একটা অফিসে চাকরি নিতে। তিনি সেখানে 20 বছর কাজ করেছিলেন, 1869 সাল পর্যন্ত। প্রথমে একজন কেরানি হিসাবে এবং শেষ 5 বছর একজন সক্রিয় অংশীদার হিসাবে। এই সময়টাতে তার যথেষ্ট আয় হতো এবং মার্কসকে তিনি নিয়মিতভাবে আর্থিক সাহায্য করতেন। তবে এঙ্গেলসের সাহায্য যে শুধুমাত্র আর্থিক ক্ষেত্রে সীমিত ছিল তেমনটা নয়। নিজের চাকরির কারণে খুব একটা বেশি অবসর সময় না পেলেও নিজের পড়াশোনা এবং মার্কসকে সাহায্য করার ব্যাপারে সব রকম চেষ্টা তিনি চালিয়ে যেতেন। চিঠিপত্রের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ ছিল এবং তারা সবসময় নিজেদের মধ্যে চিন্তাভাবনার আদান প্রদান করতেন। গুরুত্বপূর্ণ প্রশ্নে মার্কস সর্বদাই এঙ্গেলসের সঙ্গে পরামর্শ করতেন, বিশেষ করে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর আন্দোলনের বিষয়ে সিদ্ধান্তকে ঘিরে।
অবশেষে তাদের দীর্ঘ ও অক্লান্ত পরিশ্রম সফল হলো 1864 সালে আন্তর্জাতিক শ্রমিক সমিতি বা ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশন গঠনের মধ্য দিয়ে। ইতিহাসের পাতায় এই সংগঠনটাই প্রথম আন্তর্জাতিক নামে খ্যাত। খুব দ্রুতই মার্কস এই সংগঠনের প্রধান নেতা হয়ে উঠলেন এবং এই সংগঠনের প্রথম কর্মসূচি ও সংবিধান রচনার গুরুদায়িত্ব তাঁর ওপরেই এসে পড়ল। এই প্রথম আন্তর্জাতিক কিন্তু পুরনো কমিউনিস্ট লীগের মতো ছিল না। কমিউনিস্ট লীগ মূলত কিছু ছোট ছোট বিপ্লবী দলের মধ্যেই সীমিত ছিল, কিন্তু প্রথম আন্তর্জাতিকের এমন অনেক সদস্য সংগঠন ছিল, বিশেষ করে ইংল্যান্ড এবং ফ্রান্সের সংগঠন, যারা বিশাল সংখ্যক শ্রমিকদের প্রতিনিধিত্ব করত। কিন্তু মুশকিল হলো, এই সংগঠনগুলোর বেশিরভাগেরই সমাজতন্ত্র সম্পর্কে কোনো পরিষ্কার বা বৈজ্ঞানিক ধারণা ছিল না। তাদের রাজনৈতিক চেতনার স্তর কমিউনিস্ট লীগের বিপ্লবী সদস্যদের তুলনায় বেশ কমই ছিল। এই দিকটার কথা মাথায় রেখেই প্রথম আন্তর্জাতিকের কর্মসূচি এবং সংবিধান রচনা করতে হয়েছিল। সঠিক রাজনৈতিক লাইনকে এমনভাবে উপস্থাপিত করতে হয়েছিল যাতে করে এটা আন্তর্জাতিকের বিভিন্ন সদস্য সংগঠনের কাছে গ্রহণযোগ্য হয়। মার্কস তাঁর আদর্শের গভীরতা এবং বাস্তব সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে সেই সময় একমাত্র যোগ্য ব্যক্তি ছিলেন যিনি এই সমস্ত নথি তৈরিতে সক্ষম ছিলেন, এবং সেই কারণেই তাঁর ওপর এই দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী বছরগুলোতেও তিনিই প্রথম আন্তর্জাতিকের বেশিরভাগ গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করতেন। এইভাবে একমাত্র মার্ক্সবাদী পেরেছিল প্রথম আন্তর্জাতিকের জন্য মতাদর্শগত, রাজনীতিগত এবং সাংগঠনিক কাঠামো প্রদান করতে। আজকের এই পর্ব থেকে আমরা দেখলাম কিভাবে হাজারো ব্যর্থতা, চরম দারিদ্র্য আর পুলিশি নিপীড়নের শিকার হয়েও মার্কস ও এঙ্গেলস তত্ত্বের সাথে সাধারণ শ্রমিক শ্রেণীর বাস্তব লড়াইকে যুক্ত করেছিলেন। তত্ত্ব আর প্রয়োগের মেলবন্ধনেই মার্ক্সবাদ আর 5টা দর্শন থেকে আলাদা হয়ে ওঠে, ব্যাখ্যার পাশাপাশি দুনিয়াকে বদলানোর হাতিয়ারে পরিণত হয়। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করি। আগামী পর্বে আমরা শুনব প্যারি কমিউনের ইতিহাস, জানব কিভাবে 1871 সালে প্যারিসের রাজপথে প্রথমবার শ্রমিকরা রাষ্ট্রক্ষমতা দখল করল। আপনারাও চারপাশের সমাজকে প্রশ্ন করতে থাকুন, নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে থাকুন। আমাদের কাজ কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। কাজ ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।